এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই আমি যেভাবে হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ যে টপিকগুলোকে যেভাবে সাজিয়েছি সেইভাবেই আমি নিয়ে আসছি। আমরা এটা জানি যে দাবা খেলায় প্রথম বোড়ে দিয়ে স্টার্ট হয়। তো বোড়ে বা পেয়াদা দিয়ে স্টার্ট হয়। তো প্রথম পেয়াদা হচ্ছে আজকে নিমাই তীর্থের ঘাট। তো সেটা নিয়ে আমি শুরু করব। নিমাই তীর্থের ঘাট শুরু করার আগে এই ঘাটটা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই ঘাটটার যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটা সম্পর্কে অবশ্যই বলার আছে, যেটা সুধীর কুমার মিত্র মহাশয় তার লিখিত যে বইটা আছে সে বইটাতে তিনি লিখেছেন। তো সেই জিনিসটা নিয়ে অল্প বিস্তর খুব সামান্যভাবেই আমি কথা বলবো। শ্রী চৈতন্য দেব এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে এই বৈদ্যবাটিতে অবস্থিত, হুগলি জেলার বৈদ্যবাটিতে অবস্থিত এই ঘাট, এই নিমাই তীর্থের ঘাটের নাম জড়িত। তো এই ঘাটটা কেন বিখ্যাত? অবশ্যই শ্রী চৈতন্যদেব এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এখানে এসেছিলেন এবং তারা নাকি পবিত্র স্নান করেছিলেন এখানে। তো তারপর থেকেই এই ঘাটটার নাম হয় নিমাই তীর্থের ঘাট। এবং চৈতন্যদেব কে ছিলেন আমরা এটা সবাই জানি। পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণকারী একজন ব্যতিক্রমী পণ্ডিত মানুষ। যদিও তিনি তার বৈষ্ণব ধর্ম সম্পর্কে তার লিখিত কোনো দলিল, তিনি নিজে লিখেছেন এরকম কোনো দলিল কিন্তু বোধহয় পাওয়া যায়নি। কিন্তু তার পরবর্তীকালে যে ভক্তরা, তার মৃত্যুর পরে তার ভক্তরা যেসব এই যে গৌড়ীয় যে চিন্তা ভাবনাটা, এই যে গৌড়ীয় মঠের যে আকারটা, একটা ইনস্টিটিউশনের যে আকার, সেই জিনিসটাকে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের জনসাধারণের সামনে তার শিষ্যরা কিন্তু নিয়ে আসেন। এবং যথারীতি শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভু এই ঘাটে বা এই এলাকাতে যখন এসেছিলেন, ডেফিনেটলি এই এলাকাটার একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। এবং শ্রী চৈতন্যদেব সম্পর্কে যদি আরও কিছু বলা যায়, আমি খুব সংক্ষেপেই বলছি, কারণ ওনার সম্বন্ধে আলোচনা করতে গেলে হয়তো 2-3টে ভিডিও হয়তো লেগে যাবে। আমি ওইটা নিয়ে আলোচনা করব না। আসল বিষয়বস্তু থেকে আমার সরার কোনো দরকার নেই। তিনি যে জাতি, লিঙ্গ, বর্ণ এইসবের যে তিনি ঊর্ধ্বে ছিলেন, এই জিনিসটা কিন্তু প্রমাণিত। এবং তিনি বিভিন্ন রকমের বাধা অতিক্রম করে কিন্তু আজকে তার যে শিষ্যদের মধ্যে তিনি কিন্তু আজও পর্যন্ত কিন্তু তিনি তার যে তার খ্যাতিটা আমার মনে হয় তিনি যখন তার কর্ম বা এই যে বৈষ্ণব ধর্ম প্রচার, এই প্রচারটাই তো তার কর্ম ছিল। এই কর্মের সময় তিনি যে ধরনের তার পরিচিতি ছিল বা পাবলিকের সামনে, জনসাধারণের সামনে যেভাবে তিনি জনপ্রিয় ছিলেন, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু তার জনপ্রিয়তাটা কিন্তু ম্লান হয়ে যায়নি। এবং তা না হওয়ার অনেক কারণ আছে। তিনি এই যে ঈশ্বরের আরাধনা করা বা আধ্যাত্মিক যে এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা কিন্তু তিনি সাধারণের মধ্যে, তিনি শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এনারা কিন্তু সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু এই যে আধ্যাত্মিক চিন্তাভাবনা, এগুলো কিন্তু এলিট ক্লাসের মধ্যে বা জ্ঞানী গুণী মানুষদের মধ্যে কিন্তু বিদ্যমান ছিল। কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু এই জিনিসটা সাধারণের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছিলেন। এবং ঈশ্বরের নাম গান করা, এই যে যেমন বৈষ্ণব ধর্মের মূল জিনিসটা কি? কীর্তন করা। এই যে কীর্তন করা, এই যে ঈশ্বরের যে নাম গান করাটা, এইটাকে তারা সঙ্গীতের মাধ্যমে বা সুরের মাধ্যমে তারা কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন। তিনি এবং তার শিষ্যরা, অবশ্যই তার মৃত্যুর পর, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মৃত্যুর পর তার শিষ্যদের ভূমিকাটা অনেকখানি বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তিনি যেটা করেছিলেন যে নারীদের, শ্রী চৈতন্য মহাপ্রভু নারীদেরকে কিন্তু সবসময় তিনি কিন্তু প্রাধান্য দিয়েছেন। যে কিছু কিছু ক্ষেত্রে হয় আমাদের ধর্মীয় ব্যাপারে যে নারীদেরকে অতটা বেশি প্রাধান্য দেয় না, সেখানে পুরুষেরাই প্রাধান্য পায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু তিনি নারী পুরুষের কিন্তু তিনি কিন্তু লিঙ্গভেদ করেননি, এই জিনিসটা তিনি করেছেন। এবং তিনি এই যে বৈষ্ণব ধর্মের যে প্রথাটা, কিভাবে তুমি সংকীর্তন করবে,
কিভাবে এই জিনিসগুলো করতে হয়। এবং ওই আপনারা দেখবেন যে ওই নবদ্বীপ, মায়াপুর এইরকম জায়গায় এই যে নাম গানগুলো যে হয়, সেগুলোর কিন্তু একটা ফরম্যাট থাকে, এমনি এমনি কিন্তু হয় না সেই জিনিসগুলো। তো ওই যে স্টাইলটা, আমার বলার বক্তব্য হচ্ছে সেটা, সেই স্টাইলটাকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে এবং জনসাধারণের মধ্যে কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এবং এটাও শোনা যায় যে শুরুর দিকে তিনি নাকি স্থানীয় প্রশাসক চাঁদ কাজীর বিরুদ্ধে কোনো একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করছি না, ওটা তাহলে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে বলতে গেলে তাহলে সেখানে আলোচনা করতে হয়। তো চাঁদ কাজীর বিরুদ্ধে নাকি, মানে প্রশাসকের বিরুদ্ধে নাকি তিনি গেছিলেন। তো শ্রী চৈতন্যদেবের মধ্যে এই জিনিসটা ছিল, এই জিনিসটা বিভিন্ন জায়গায় ভবিষ্যতেও আছে আমরা জানি, তার মৃত্যু রহস্যটাও আমরা জানি। তো এটা তো গেল শ্রী চৈতন্যদেবের কথা। এরপর যদি চলে আসি যে সুধীর কুমার মিত্র মহাশয় তার বইতে, নর্মালি ওনার বই থেকে আমরা কি পাচ্ছি, আমি প্রথম খণ্ডটা পড়ে আমরা যেটা বুঝতে পেরেছি, জেলার প্রাচীন যে জনপথ, নদীপথ, নদীর গতিপথ, তিনি যে সময়কার কথা বলছেন, সেই সময় আমাদের এই ভাগীরথী হুগলি নদীর যে গতিপথ, সেই গতিপথটা তখন একরকম ছিল, কিন্তু এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবং এই যে মন্দির, তারপর সামাজিক যে পরিকাঠামো, এই সমস্ত জিনিস কিন্তু তার এই দুটো বইয়ের মধ্যেই কিন্তু লিপিবদ্ধ করা আছে। এবং বৈদ্যবাটী হুগলি, ভাগীরথী হুগলি নদীর তীরে যে অবস্থিত একটি অঞ্চল, এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই যে নিমাইতীর্থ ঘাটটা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সংরক্ষিত করে কিন্তু তারা রেখেছে। এখানে কিন্তু আশেপাশের যে পরিবেশটা, একটা ঘাটের পরিবেশ, একটা পবিত্র ঘাট, তার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, শ্রী চৈতন্যদেবের সঙ্গে নামটা যুক্ত আছে। এই যে পবিত্র ঘাটটা, এই ঘাটের সম্পর্কে কিন্তু তাদের মধ্যে, মানে আশেপাশের লোক বা ওই এলাকাটার যে পরিবেশটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো, এটা কিন্তু শোনা যায়। এবং এর ঐতিহাসিক গুরুত্ব হিসাবে কিন্তু এই ঘাটের ক্ষেত্রে যারা ওই যাত্রী পারাপার যারা করে, মানে সেই হিসাবে কিন্তু এই ঘাটের কথাটা কিন্তু, মানে অনেক জায়গায় নিমাইতীর্থ ঘাটের কথা কিন্তু অনেক জায়গায় কিন্তু শোনা যায়, এখনো কিন্তু শোনা যায়। এবং যে হিসাবে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যেটা করছে, সেটা কিন্তু তারা কিন্তু রেগুলার একটা ইন্টারভেলে কিন্তু এই যে রেনোভেশনের যে কাজ, সেই রেনোভেশনের কাজটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো আমি জানি না কতদিন আগে আবার রেনোভেট করা হয়েছিল, কিন্তু এটা কিন্তু আছে এই ঘাটটার সম্পর্কে। তো সুধীর কুমার মিত্র মহাশয়ের এই বইটা আপনারা অবশ্যই, দ্বিতীয় খণ্ডটা আপনারা পড়ুন। নিমাইতীর্থ ঘাটের সম্পর্কে অবশ্যই যে ঐতিহাসিক যে গুরুত্ব, উনি তো ওনার লেখনীর মাধ্যমে আরও বিস্তারিতভাবে বলেছেন, আমি তো শুধুমাত্র একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটাই ছিল প্রথম পেয়াদা আমার, নিমাইতীর্থ ঘাট এবং শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.